বিজেপির প্রদেশ কার্যালয় থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রসঙ্গ 10,323। গতকালকে এই ঘটনা নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে মুখ খুললেন নবেন্দু ভট্টাচার্য এবং সুব্রত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। প্রজাতন্ত্র দিবসে দুটো খবর আমাদের জন্য রয়েছে, যার জন্যে আমরা গর্বিত, রাজ্যবাসী গর্বিত। ত্রিপুরার অগ্রক সঙ্গীত শিল্পী তথা হজাগিরি নৃত্যকে যিনি সারা দেশে তথা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন, শ্রী সত্যরাম রিয়াং মহোদয়, উনি প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ওনার এই সম্মান প্রাপ্তিতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সহ গোটা রাজ্যবাসী গর্বিত এবং ওনাকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং ওনার সুদীর্ঘ সুস্বাস্থ্য জীবন আমরা কামনা করছি। সেই সঙ্গে প্রজাতন্ত্র দিবসের যে টেবলু প্রদর্শন হয়, সেখানে ত্রিপুরার টেবলু এবার দ্বিতীয় স্থান লাভ করেছে প্রজাতন্ত্র দিবসের টেবলু প্রদর্শনীতে। তার জন্যেও আমরা সংশ্লিষ্ট দপ্তর, রাজ্য সরকার উভয়কে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে পদ্মশ্রী সত্যরাম রিয়াং মহোদয় এই পুরস্কার প্রাপ্তির জন্যে আমরা ওনাকে যেমন শুভেচ্ছা অভিনন্দন জানাই, সেই সঙ্গে ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আজকে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবাই অবগত আছেন, গতকাল আগরতলার প্রাণকেন্দ্রে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি গতকাল একটি কর্মসূচি গ্রহণ করে আসলে সারাদিন আপনারা যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন, আপনাদের বিভিন্ন ফুটেজ থেকে এবং আমরা যারা জিরো গ্রাউন্ডের কাছাকাছি অবজারভেশনে ছিলাম, সব মিলে আমাদের যে অভিজ্ঞতা এবং আমরা যা দেখলাম, সেটা নিঃসন্দেহে প্রথমেই বলা যায় এটা 10,323 জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মুভমেন্ট ছিল না। স্পষ্টভাবে আমরা বলতে চাই, ত্রিপুরা রাজ্যের প্রাণকেন্দ্র আগরতলায় একটা অস্বাভাবিক পরিস্থিতি, একটা নৈরাজ্য তৈরি করার জন্যে, একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য সম্পূর্ণ মুভমেন্টটাই ছিল মেলার মাঠের সিপিএম সদর দপ্তর থেকে পরিচালিত এবং এই মুভমেন্টের গতকাল ছিল 52তম দিন। 51 দিন ধরে যে শান্তিপূর্ণ মুভমেন্ট চলছিল, সেখানে প্রশাসনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রয়োজন হয়নি, প্রশাসনের কোনো রকম ইন্টারফিয়ারেন্সের প্রয়োজন হয়নি, বরং প্রশাসন এই গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে করবে, সেটাতে রাজ্য সরকারও বিশ্বাসী এবং প্রশাসন সেইভাবেই কোনো রকম ইন্টারফিয়ারেন্স করেনি। কিন্তু বিগত কয়েকদিন ধরে একের পর এক আমরা লক্ষ্য করছিলাম গণতান্ত্রিক আন্দোলনের নামে 10,323 শিক্ষক শিক্ষিকাদের নামে
একটা অংশ উত্তেজনার বারুদ ছড়ানোর কাজ সুপরিকল্পিতভাবে করছিল। এই 10,323-এর একটা ছোট্ট অংশ গণ অবস্থান মঞ্চে যারা ছিলেন, তারা একটা ছোট্ট অংশ তাদের সিপিএমের উস্কানিতে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ গণ অবস্থান হলেও তারপর আমরা দেখেছি একের পর এক বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তর বলুন কিংবা অন্যান্য দপ্তরে গিয়ে হামলা, হুজ্জুতি ইত্যাদি কাজে জড়িয়ে পড়েছেন। আমরা বিশ্বাস করি না যে 10,323-এর যারা প্রায় 10 বছর শিক্ষকতা করেছেন তারা এই ধরনের হামলা, হুজ্জুতিতে জড়িত থাকতে পারেন। আমরা বিশ্বাস করি না। যদি তারা শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন, আমরা বিশ্বাস করি এই শিক্ষক শিক্ষিকাদের একটা ছোট্ট অংশকে সামনে রেখে সম্পূর্ণভাবে সমাজদ্রোহী সিপিএমের ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়ে তাদের মাধ্যমে রাজ্যটাকে এবং রাজধানীকে অশান্ত পরিবেশে রূপান্তরিত করার জন্য একটা ভিন্ন ষড়যন্ত্র রচিত হয়েছিল মেলার মাঠের সিপিএম সদর দপ্তর থেকে। গতকাল আমরা দেখছিলাম সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস, উনি আবার উস্কানি দিয়ে বলছেন যে রাজ্য সরকার যে 10,323-কে বলছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ দিলে যে তারা চাকরি পাবে তার কি গ্যারান্টি আছে? গৌতম বাবু এই প্রশ্ন করেছেন। গৌতম বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি করে জানেন যে যারা ইন্টারভিউ দেবেন তারা কেউ চাকরি পাওয়ার যোগ্য নন? এই কথাটি বলে আপনি তাদের যোগ্যতা সম্পর্কে প্রশ্নচিহ্ন সেঁটে দিয়েছেন এবং এই প্রশ্নচিহ্ন সেঁটে দিয়ে 10,323 শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতাকে আপনি অপমান করেছেন। তার জন্যে আপনার ক্ষমা চাওয়া উচিত এবং সেই সঙ্গে আবারও তাদেরকে বিভ্রান্তি করার জন্য দুটো বিষয়কে সামনে আনা হচ্ছে বারবার। এক, বলছেন মহামান্য সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন তার 127 নম্বর প্যারার কথা বলা হচ্ছে বারবার, যে ওখানে নাকি বলা হয়েছে রাজ্য সরকার ইচ্ছে করলে তাদেরকে চাকরি দিতে পারেন। আমি তীব্রভাবে বিরোধিতা করছি এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, ন্যূনতম যাদের ইংরেজির 2-4টে শব্দ পড়ার ক্ষমতা আছে তারা সেই 127 নম্বর প্যারাটা একবার পড়ে দেখবেন। কোথাও এই কথা বলা নেই। বলা হয়েছে 127 নম্বর প্যারাতে যে রাজ্য সরকার যদি কোনো রকম ভাবে নতুন নিয়োগ কোনো পদ্ধতি তৈরি করে, যেখানে নিয়োগ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়ে গেছে, সেই জায়গায় তাদের কোনো অবজারভেশন থাকবে না। কিন্তু আপনারা যে 13,000 নতুন পোস্ট ক্রিয়েট বলেছেন এটাকে রিভাইভ করার জন্য, সেই 13,000 পোস্টে কিন্তু আপনারা একটা নিয়োগও করেননি। রিভাইভ করার মানেটা কি এটাও কি ওনারা জানেন না? রিভাইভ করা মানে এই পোস্টগুলি এখন মৃত প্রায়, এইটাকে পুনরুজ্জীবিত করতে গেলে একেবারে ফ্রেশ ইন্টারভিউ নিতে হবে। আর ফ্রেশ ইন্টারভিউ যেখানে, সেই পোস্ট যদি আমি ধরে নিই যে সেই পোস্টগুলি ভেলে, তার জন্য বলছি, তাহলেও সেই পোস্টের এগেনস্টে রিক্রুট যদি করতে হয় সবাই সেখানে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবেন। এখানে শুধুমাত্র 10,323-কে সুযোগ দেওয়ার জন্য কিন্তু সেই ব্যবস্থা থাকছে না। কাজেই বিভ্রান্তি কত রকম ভাবে ছড়াবেন। আর সেই পোস্টগুলি কি ক্রিয়েট করা হয়েছে সেই নিয়ে তার আগে আপনাদেরকে বহুবার বলা হয়েছে যে অশিক্ষক পদে শিক্ষকতার যোগ্যতা চাই, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদে 10 বছরের শিক্ষকতা চাই, 5 বছরের শিক্ষকতা চাই। যেই ধরনের পোস্ট সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর কোথাও আছে কিনা আমাদের মধ্যে একটা সন্দেহ রয়েছে। সেই প্রসঙ্গে আজকে নাই না। আরেকটা বিষয় বলি, উনি ত্রিপুরা রাজ্যের প্রসঙ্গে বলতে গিয়ে মাননীয় গৌতম বাবু জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে এনেছেন। মেলার মাঠের সিপিএম সদর দপ্তর দ্বারা পরিচালিত। কেউ বলছিলেন, সরাসরি আপনাদের মিডিয়াতে সেই ফুটেজ রয়েছে, কেউ বলছিলেন মিশন 2023, কেউ বলছিলেন সার্জিক্যাল স্ট্রাইক হবে ত্রিপুরা রাজ্যে, আবার কেউ বলছিলেন
চরমপন্থী অবস্থান নেওয়া হবে, অর্থাৎ গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের নামে যেটা 51 দিন ধরে চলছিল, তার মাঝখানে গত কয়েকদিন ধরে একটা অরাজক অবস্থা তৈরি করার মতন বিষয় তারা প্রত্যক্ষভাবে আপনাদের কাছে জানান দিচ্ছিলেন। আপনাদের মাধ্যমে রাজ্যবাসী সেটা জানতে পেরেছে। এবং কেন এই আন্দোলন? কারণ মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে এরা চাকরিচ্যুত হয়েছেন এবং ত্রিপুরা সরকারের কাছে এদের দাবি ছিল তাদেরকে পুনর্বহাল করার জন্যে। এই জায়গাটাতে আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ 2018 সালের নির্বাচনের আগে স্পষ্টভাবে তখনকার যিনি মাননীয় রাজ্য সভাপতি ছিলেন, বর্তমানে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি পরিষ্কার বলেছেন, সাংবিধানিক আইন মেনে 10,323 শিক্ষক শিক্ষিকাদের কর্মসংস্থানের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে সম্পূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের সমস্যাটা সমাধানের চেষ্টা করা হবে। এবং বারবার তিনি যেটা বলেছেন, সাংবিধানিক আইন মেনে, সংবিধান মেনে, সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা পরিষ্কারভাবে বলা হয়েছে বারবার। এবং মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি তিনিও এসে বলে গেছেন যে প্রত্যেককে ন্যায় দেওয়ার জন্য আইনের এখতিয়ারে থেকে যতটা করা সম্ভব রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকার তাই করবেন। এবং সেই মোতাবেক ওনারা যখন এই দাবি নিয়ে বারবার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন, ওনাদেরকে বারবার বলা হয়েছে আইনের এখতিয়ারের বাইরে গিয়ে তাদের যে দাবি, যে যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল, আনকনস্টিটিউশনাল ছিল, ত্রুটিপূর্ণ ছিল, যার জন্য ওনাদের চাকরিচ্যুতি ঘটেছে। কাজেই ওনাদেরকে এখন আবার যদি পুনর্বহাল করতে হয়, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলে সেই প্রক্রিয়ায় আইনগত দিক থেকে যাতে কোনো ত্রুটি না থাকে সেইভাবেই তাদেরকে পুনর্বহালের জন্য রাজ্য সরকার সচেষ্ট থাকবেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেটা বিচার করবেন। এবং তাদেরকে বারবার বলা হয়েছে যে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ইন্টারভিউ কল করা হয়েছে, ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা ইন্টারভিউ দিন এবং রাজ্য সরকার আপনাদের বিষয়টা বিবেচনা করবেন। এমনকি এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে 2023 সাল পর্যন্ত এদের বয়সের ঊর্ধ্বসীমাকে বাড়ানো হয়েছে ক্যাবিনেট ডিসিশন নিয়ে। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তারাও যাতে ইন্টারভিউ দিতে পারেন, সুযোগ পান, তার জন্য। এমনকি ইন্টারভিউ দিয়ে যদি কারোর ব্যবস্থা না হয় তার জন্য রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরও কি করা যায় সেই বিষয়টা নিয়েও চিন্তাভাবনা রয়েছে বলে স্পষ্ট বক্তব্য রেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়। কিন্তু আমরা দেখলাম রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্যে, নৈরাজ্য তৈরি করার জন্যে সিপিএম যেভাবে মানুষকে বিপথে পরিচালিত করে, বিভ্রান্তি ছড়ায়, সেই কৌশল নিয়ে ওনারা এই 10,323-এর একটা অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন এবং তাদের উস্কানিতে, তাদের পাতা ফাঁদে কেউ কেউ পা দিয়েছেন প্রাথমিকভাবে। ওনাকে শুধু মনে করিয়ে দিতে চাই, 1995 সালের 17 এপ্রিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী সিপিএম সম্পর্কে বলেছিলেন ত্রিপুরায় জীবন ও বিচারের অধিকার লুণ্ঠিত। এবং 93 সাল থেকে 2018 সাল পর্যন্ত ত্রিপুরার মানুষের বিচার এবং জীবনের অধিকার লুণ্ঠিত হওয়ার ফলেই মানুষ তিতিবিরক্ত হয়ে, মানুষ বহু প্রত্যাশা নিয়ে 37 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের
প্রধান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি সবকা সাথ সবকা বিকাশের সংকল্পকে সামনে রেখে একের পর এক নতুন কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন এবং ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং তার জন্য যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণ এবং তার বাইরেও বহু রকম কাজ যা প্রতিশ্রুতি কিংবা ভিশন ডকুমেন্টে ছিল না, সেইগুলি একের পর এক বাস্তবায়িত করে চলেছেন। কিন্তু সেই জায়গায় 93 সালের আগে রাজ্যবাসী ভুলে যায়নি আগরতলা মিউনিসিপ্যালিটির একটা বড় অংশের কর্মীরা ছাঁটাই হয়েছিলেন। তাদেরকে সিপিআইএম প্রতিশ্রুতি দিয়েছিলেন 93 সালে সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে নিয়মিতকরণ করা হবে, স্থায়ী ব্যবস্থা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি 20 বাও জলের তলায়, বিন্দু মাত্র তা পূরণ করা হয়নি। এবং শুধু তাই নয়, গৌতম দাস মহোদয় গতকাল বললেন যে আমাদের উপর আক্রমণ করে বিজেপি সরকার কি করবে। আমাদের উপর আক্রমণ মানে গতকাল আপনারা কোথায় ছিলেন? আপনাদের উপর গতকালকের ঘটনায় সিপিএম এর উপর আক্রমণ কি করে হলো? এই কথাই তো প্রমাণ করে যে এই মুভমেন্ট সম্পূর্ণভাবে লালবাড়ির থেকে সিপিএম এর সদর দপ্তর থেকে নিয়ন্ত্রিত মুভমেন্ট ছিল, পরিকল্পিত মুভমেন্ট ছিল। শুধু 10,323-এর কয়েকজনকে সামনের সারিতে রেখে পেছন থেকে সমস্ত সমাজদ্রোহীরা এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিল সিপিএম এর ষড়যন্ত্রের পরিকল্পনার একটা অংশ হিসেবে। এবং যার জন্যে আমরা দেখেছি শিক্ষক শিক্ষিকারা যা করতে পারেন না সেই ধরনের ঘটনাগুলি গতকাল কিন্তু সংঘটিত হয়েছে। একজন কেউ অসুস্থ হয়েছেন, সেই বাহানায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার বাহানায় ওনারা ছুটে গেছেন সদল বলে সেই প্যারাডাইস চৌমুহনী থেকে মুভমেন্ট সেই আইজিএম চৌমুহনী পর্যন্ত পৌঁছে গেছে মুহূর্তের মধ্যে। পুলিশের উপর ইটপাটকেল ছোড়া, পুলিশের উপর প্রহার করা, পুলিশের সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর, সুরক্ষা বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা, আসলে কি এগুলি গণতান্ত্রিক আন্দোলন? আসলে চাইছিলেন যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে বন্দুক ছিনিয়ে নিয়ে কোনোভাবে যদি আরেকটা যদি সেই যেভাবে সিপিএম সরকার পাপাই সাহা হত্যা করেছিলেন সেই ধরনের একটা লাশ খুঁজছিলেন কালকে, যার জন্য কিন্তু পুলিশের বন্দুক ট্রিগার পর্যন্ত সেই সমাজদ্রোহী সিপিএম এর যারা রয়েছেন 10,323-কে সামনে রেখে যারা এতে অংশগ্রহণ করেছিলেন তাদের মাধ্যমে লাশ খোঁজার চেষ্টায় করেছিলেন তারা। এবং সেই জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। অত্যন্ত ধৈর্যশীল হয়ে, অত্যন্ত মানবিক হয়ে, একেবারেই ন্যূনতম যেটা করতে হবে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য 17 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এবং এই সমাজদ্রোহীদের বিক্ষিপ্ত করার জন্য, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মৃদু লাঠিচার্জ, কাদানো গ্যাস ইত্যাদি প্রয়োগ করতে হয়েছে। তার জন্যে যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই, তাদের সুস্থতা আমরা কামনা করি। কিন্তু সম্পূর্ণভাবে এই ঘটনার জন্যে সিপিএম এর ষড়যন্ত্র, তার পরিকল্পিত ষড়যন্ত্র এই ঘটনা কালকে বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে দায়ী আমরা বিশ্বাস করি। কাজেই এই 10,323 শিক্ষক শিক্ষিকার নাম করে যারা রাজ্যে অরাজক পরিবেশ তৈরি করেছিলেন তাদেরকেও সিপিএম এর এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখবো। সেই সঙ্গে সারা রাজ্যবাসীকে আমরা অনুরোধ রাখবো একের পর এক ষড়যন্ত্রের জাল, মিথ্যাচার এবং বিভ্রান্ত করে মানুষকে সিপিএম তার রাজনৈতিক লাভালাভের যে উন্মত্ত খেলায় মেতে উঠেছে সেই জায়গায় রাজ্যবাসী যাতে সচেতন থাকেন এবং তার বিরুদ্ধে প্রতিরোধে যাতে গর্জে ওঠেন সেই জন্য রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাব। এবারে আমি চেষ্টা, আমাদের মহিলা পুলিশও ছিলেন, ছবিগুলি কিন্তু আজকে বেরিয়েছে অনেক জায়গায়, আপনারাই এগুলি তুলেছেন। দিল্লির যে কৃষক আন্দোলন,
তার সঙ্গে এই আন্দোলনের বিশেষ কোনো ফারাক নেই। ফারাকটা হচ্ছে শুধু অবস্থানগত এবং এর বিস্তার নিয়ে। সেখানে আপনারা দেখেছেন ট্রাক্টরের মধ্যে লাল ঝান্ডা লাগানো। এখানে ঝান্ডাটা ছিল না, কিন্তু নেতা নেত্রীরা যা বলছিলেন তাতে স্পষ্ট করে দিয়েছেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা, তিনি যে কালকে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যের তর্জমা করলেও বোঝা যায় এর পেছনে তার ইন্ধন ছিল। কিন্তু এই পরিস্থিতির জন্য 10,323 সৃষ্টি হওয়ার জন্য মানিকবাবু নিজেই দায়ী। আপনারা জানেন আমাদের সরকার এই নিয়ে তদন্ত একটা করার প্রক্রিয়া শুরু করেছে, তদন্ত চলছে। অপেক্ষা করতে হবে, তদন্তটার জন্য অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতির জন্য কারা দায়ী তা দেখতে হবে। আর তারা নিশ্চয়ই বুঝতেও পারছেন, যারা প্ররোচনার ফাঁদ পেতেছেন তারা বুঝতে পারছেন পরিণতিটা কি হবে। এই কথা বিবেচনায় রেখে এই ভয় যে তাদের তাড়া করছে, সেই জন্যই কিছু সংখ্যক চাকরিচ্যুতকে তারা এই কাজে লাগিয়েছেন। অধিকাংশই তাদের মধ্যে যারা ছিলেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই সরকারের ঘোষিত যে কর্মসূচি, সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছেন তার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরাও খোঁজ নিয়ে দেখেছি, অনেকেই পড়াশোনাও করছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা এই শুভ উদ্যোগটাকে কাজে লাগানোর চেষ্টা তারা করছেন না। আরে পরীক্ষা দিয়ে যারা পাবেন না তারা দাবি করতে পারেন যে আমাদের এখন তারা পরীক্ষাটাই দিতে নারাজ, তাদের এমনিতেই চাকরি দিতে হবে। পৃথিবীর কোথাও এইভাবে চাকরি হয় নাকি? শুধুমাত্র অস্থিরতা সৃষ্টি করে। আমরা এই ধরনের অস্থিরতার সৃষ্টি যারা করেছেন, সব ফুটেজ আছে, আপনাদের কাছে আছে, সিসি ক্যামেরা তো ধরা পড়েছে। অস্থিরতা সৃষ্টির যারা চেষ্টা করেছেন বা পেছন থেকে প্ররোচনাও দিয়েছেন, এমনকি সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করেছেন বিভিন্ন ক্ষেত্রে, পার্টির তরফ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছেন কিংবা সাধারণ মানুষের এতদিন ধরে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তাদের দেওয়া হয়, যাতে আগামী দিনে এই ধরনের কাজ করার ক্ষেত্রে তারা একটু বিবেচনা করে দেখেন, সিপিএম এর পাদা ফাঁদে যাতে কেউ পা না দেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই যে 10,323, এটা এখন আর কোনো সংখ্যা না, এটা একটা শব্দ, নাউন হয়ে গেছে। এখানে যারা আন্দোলন করছিলেন এর যে সর্বোচ্চ সংখ্যাটা, সেটা পুলিশের হিসাবে বা আপনাদের নজরে আসতে পারে, সেটা কোনোভাবেই 150-র উপরে নয়। সর্বোচ্চ সংখ্যা 150। 10,323-এর মধ্যে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়ে গেছে, অনেকের সরকারি চাকরি হয়েছে, অনেকেই আবার তারা স্বরোজগারী হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কর্মসংস্থানের যে সমস্ত সুযোগ তৈরি করা হয়েছে তার সুযোগ তারা অনেকেই নিয়েছেন। আমরা একটা হিসাব করে দেখেছি, এই সংখ্যাটা আনুমানিক 7,000 বা তার কাছাকাছি হবে। কিন্তু এই যারা বাকি রয়ে গেলেন তাদের কর্মসংস্থানের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, বিস্তর উদ্যোগ নিয়েছে, এখনো প্রক্রিয়া চলছে। আমরা আশ্বাস দিয়েছিলাম
আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তখন আমাদের পার্টির সভাপতি ছিলেন, তিনি এখানে বসে বলেছেন কর্মসংস্থানের সুযোগ হবে এবং সেই সুযোগ সৃষ্টি করা হচ্ছে। সরকারি চাকরির পাশাপাশি বাকিগুলো তো আছেই, আপনারাও জানেন সরকারি চাকরির অনেকগুলো সুযোগ তৈরি করা হয়েছে। সেখানে তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে সেই চাকরি তারা করবেন, যারা পাবেন। এর মধ্যেও যারা পাবেন না তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সরকারের মেয়াদ শেষ হয়নি, সরকার কাজ করে চলছে একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে। ফলে এখানে যারা সামিল হয়েছেন তারা বারংবার বলছেন, বিভিন্ন সময় বলেছেন, আন্দোলনের কথা বলেছেন, বিভিন্ন হিংসাত্মক সশস্ত্র আন্দোলনের কথা বলেছেন, 2023 মিশনের কথা বলেছেন। এই কথাগুলি যথেষ্ট এটা একটা সংকেত করে তারা কারা। তো তাদের দেখলে এটা মনে হয় যে আমাদের রাজ্যের উচ্চ আদালত এবং দেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত। আমরা শিক্ষক বললে আমাদের মনে একটা ছবি তৈরি হয়, সেই ব্যক্তিটা কেমন হবে, শিক্ষকের চরিত্র কেমন হবে। এখানে যারা আন্দোলন করছিলেন এই স্থানটাতে, সিটি সেন্টারের সামনে যারা বসেছিলেন, তারা কোনো অনুমোদনও নেননি এখানে বসার জন্য, গণতান্ত্রিক আন্দোলন করার জন্য। স্বাধীন মানে এখানে স্বাধীনতাকে সংকীর্ণ অর্থে যদি বিবেচনা করা হয় তাহলে ভুল হবে। স্বাধীনতার অর্থ অনেক বিস্তর। এখানে যা খুশি করার জন্য নয়। তো এই অনুমোদনটাও নেননি তারা, তারপরেও বাধা দেওয়া হয়নি। কিন্তু ক্রমান্বয়ে দেখা যাচ্ছিল তারা উত্তেজক কথাবার্তা বলছেন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর তারা চেষ্টা করছিলেন। মশাল মিছিলের নামে সেদিন তারা যে সমস্ত উস্কানি দিচ্ছিলেন সেগুলি শিক্ষকের কথা নয়। আপনারা, আমার ছেলেমেয়েরা স্কুলে তাদের কাছে পড়তে যাবে যারা এই ধরনের কথাবার্তাগুলি বলছিলেন, অশালীন আচরণও করেছেন বিভিন্ন সময়। এগুলি আপনাদের ক্যামেরায় ধরা আছে। সেখানে আঘাতপ্রাপ্ত হোক এটা আমরা চাই না। এটা যতদূর সম্ভব, এখানে তো তারা উন্মত্ততার পরিচয় দিচ্ছিলেন, যেটা তারা অনুকরণ করছিলেন। দিল্লির যেটা হচ্ছিল তার অনুকরণ করার চেষ্টা করছিলেন তারা, কারণ তাদের পেছনে শক্তি একটাই। তো তারা সেইভাবে চেষ্টাটা করছিলেন। এই জায়গায় এর অন্য কিছু করার উপায় ছিল না। এবং তারা যখন পুলিশের উপর ঢিল ছুটতে শুরু করেছেন তখনই বাধ্য হয়ে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। তবে মানিকবাবু যে কথাগুলি বলছিলেন বিভিন্ন জায়গায়, গণতান্ত্রিক আন্দোলন, আমার এখনো মনে আছে এ রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছিলেন এ রাজ্যের কর্মচারীরা, অবাম কর্মচারীরা। হারাধন চক্রবর্তীকে এই জয়নগরের কাছে, বাস স্ট্যান্ডের কাছে যেভাবে মারধর করা হয়েছিল, তিনি আর কখনো সুস্থ হননি। আজ তিনি নেই। কিন্তু সেই ঘটনাটা যারা পুরনো সাংবাদিকরা আছেন তারাও জানেন কিভাবে মারধর করা হয়েছিল। গণতান্ত্রিক আন্দোলন ছিল সেটা, বৃদ্ধরা সামনে ছিলেন, সেখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে তাদের। যখন নিচে পড়ে গেছেন বৃদ্ধরা, বৃদ্ধ কর্মচারীরা, তারপরও তাদের উপর আক্রমণ করা হয়েছিল। কারণ তখন পুলিশ সিপিআইএম এর হয়ে কাজ করত, এখন পুলিশ স্বাধীনভাবে কাজ করে। মানিকবাবুকে আজকে ওই ঘটনাটার কথা স্মরণ করে দিয়েছি।
এমন ঘটনা অনেক হয়েছে এই রাজ্যে। সাধারণভাবে যারা মিছিল করছিলেন তাদের কিভাবে অবরোধ করে তাদেরকে পেটাই করা হয়েছে এগুলি জানে এই রাজ্যের মানুষ। মানিকবাবু এবং তার সঙ্গী সাথীদের পাপের ফল এই 10,323 এগুলি আজকে ভুলে গেলে চলবে না। তিনি উস্কানি দিচ্ছেন, রাজ্যের মানুষকে বোঝে না এই সমস্ত বিষয়, সবাই বুঝে। এখন ভয় তারা করছে, সেই জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়ে গতকালকের ঘটনা